অসীমী ঠেলাঠেলিতে যখন ঘুম ভাঙল বেশ বেলা হয়ে গেছে। ঘড়ির কাঁটা ৯টার ঘর ছুঁই ছুঁই। ধর্মর করে উঠে বসল। সময়মতো ওকে ডেকে দেয়নি বলে রাগ দেখিয়ে অসীমের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। অসীমকে এমন দেখাচ্ছে কেন? কেমন একটা চোখে যেন তাকাচ্ছে। কি হয়েছে? ভয়ধরা গলায় বলল, একটা বিরাট খারাপ ব্যাপার ঘটে গেছে কাকুলি। আমি ভাবতেও পারছি না, জলজ্যান্ত হাসি খুশি ছেলেটা এভাবে চলে গেল। মাথায় হাত দিল অসীম। কে কে চলে গেছে? বুকটা ধড়াস করে উঠেছে কাকুলির। তুমি শুনতে পাচ্ছ না কিছু? অসহিষ্ণুভাবে বলল অসীম। ঘুমের ঘোর কেটে গিয়ে কাকুলির কানে আছড়ে পড়েছে তীব্র তীক্ষ্ণ করুণ বিলাপ। কারা কাঁদছে ওভাবে? পাশের বাড়ি থেকেই তো মনে হচ্ছে, মানে সান্যাল জেঠুদের বাড়ি। তাদের দুই ছেলেই বাইরে থাকে, তাদের মধ্যেই কেউ চলে গেল। বুকটা কেঁপে উঠল। কোনো মতে কাঁপা গলায় বলল, সান্যাল জেঠুর ছেলে? বড় না ছোট? কোনজন? ওরা নয়, ওদের নিচের তলার ভাড়াটেদের ছেলেটা বিজন। কি? থরথর করে কেঁপে উঠল কাকলি। হ্যাঁ, এত অল্প বয়সী ছেলেটা আর নেই ভাবা যায়। কাকলি কথা বলতে পারছিল না। বিজনের মুখটা ভেসে উঠেছে চোখের সামনে। সারাক্ষণ ছেলেটার মুখে হাসি লেগেই থাকত। দেখা হলেই হেসে হেসে কথা বলত। এই তো কাল বিকেলেও তো দেখা হলো। কাকলি বাড়ির গেটে দাঁড়িয়েছিল। পথ দিয়ে যেতে যেতে ওকে দেখে এক মুখ হেসে বিজন বলেছিল, কি বৌদি, অসীমদার জন্য অপেক্ষা করছেন? অপেক্ষা করে আর কি হবে, সে তো ৭টার আগে আসবেই না, হেসে জবাব দিয়েছিল কাকলি। তারপর বলেছিল, তোমাদের খবর কি, মেয়ে কেমন আছে? সবাই ভালো বৌদি, মেয়ে খুব দুষ্টু হয়েছে, সারা রাত জেগে থেকে জ্বালায় আমাদের, হাসতে হাসতে বলেছিল বিজন। তা জ্বলতে তো একটু হবেই, মা বাবা হওয়া কি মুখের কথা? তা যা বলেছেন বৌদি, হেসে চলে গেছিল বিজন। কাকলি ভাবতেও পারেনি এই বিজনের সঙ্গে শেষ দেখা। এক রাতের মধ্যে কি এমন হলো যে ছেলেটা চলে গেল? কি হয়েছিল ওর? কিভাবে চলে গেল? কোনো মতে কাপা গলায় প্রশ্নটা করল। শুনলাম তো অ্যাক্সিডেন্ট, ভালো করে এখনও কিছু জানি না। চল ওদের বাড়ি থেকে ঘুরে আসি। এত বড় একটা ধাক্কা খেয়েছে, ওদের পাশে দাঁড়ানো উচিত। আমি পারব না, সহ্য করতে পারব না, তুমি যাও। তা বললে কি হয়? বিজনের বউটার কথা ভেবে তোমার যাওয়া উচিত। বিজনের মায়ের তো ছেলের বউয়ের সঙ্গে একেবারেই সদ্ভাব নেই। মেয়েটা একেবারেই একা হয়ে গেল গো। বিজনের বউ সুস্মিতার মুখটা ভেসে উঠল কাকলির চোখের সামনে। কি হবে এখন মেয়েটার? অসীমের কথা একটুও মিথ্যে নয়। ছেলের বউকে একেবারেই সহ্য করতে পারেন না বিজনের মা। মেয়েটা কি নিয়ে থাকবে এবার? বছর দুয়েক আগে সুস্মিতাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিল বিজন। ওর মায়ের একেবারেই মত ছিল না বিয়েতে, কাজেই তার সব রাগ গিয়ে পড়েছিল নির্দোষ মেয়েটার উপর। অবশ্য ছেলেকেও কথা শোনাতে কসুর করেননি। দিন দিন ওদের বাড়িতে অশান্তি বেড়েই চলেছিল। বিজনের মুখ চেয়েই হয়তো সুস্মিতা দাঁতে দাঁত চেপে সব সহ্য করত। কাকলির সঙ্গে মাঝে মাঝেই কথা হতো সুস্মিতার। একদিন কথায় কথায় বলেছিল, জানো দিদি, মাঝে মাঝেই মনে হয় চলে যাই সব ছেড়ে, সব অশান্তির শেষ হয় তবে। কিন্তু বিজনকে ছেড়ে যাব কি করে বলো তো? ওর তো কোনো দোষ নেই। বিজনকে ছেড়ে যাবে কেন? মাসিমা যদি এত অবুঝ হন, তুমি আর বিজন দুজনেই তো অন্য কোথাও চলে যেতে পারো। রোজ রোজ অশান্তির থেকে এ অনেক ভালো, কাকলি বলেছিল। সে গুড়ে বালিগো দিদি, ও মাকে ছেড়ে এক পাও নড়বে না। এত ভালোবাসে মাকে, কিন্তু তিনি সেটা বোঝেন না। তার অমতে বিয়ে করার শাস্তি ছেলেকে দিয়ে যাচ্ছেন আজও। সেই বেচারা আর কত সহ্য করবে? কাকলি বুঝতে পারে ছেলের দুর্বলতার সুযোগ নিচ্ছেন মাসিমা। ছেলে তাকে ভালোবাসে, তাই যা খুশি করেই চলেছেন। জানেন ছেলের দিক থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। বেচারা বিজন ভেবেছিল মেয়েটাকে ঘরে নিয়ে এলেই মা মেনে নেবে। মায়ের ওপর বিশ্বাস ছিল ওর। এরকম অশান্তি হতে পারে স্বপ্নেও ভাবেনি হয়তো। মেয়েটার জন্মের পর তো মাসিমার অত্যাচার আরও বেড়ে গেছে। উঠতে বসতে ছেলেকে দোষারোপ করতে শুরু করেছেন। সুস্মিতার মুখেই সব শুনেছে। মাসিমা কথায় কথায় বিজনকে বলেন, তোর অলক্ষী বউটার একটা ছেলে জন্ম দেবারও ক্ষমতা নেই। মেয়েটাকে মানুষ করতে গিয়ে তুই ফতুর হবি, মিলিয়ে নিস আমার কথা। মায়ের বিশ্বাস ভাঙার শাস্তি তুই পাবি। এইভাবে বলছো কেন মা? বিজন প্রতিবাদ করলেও তিনি থামতেন না। অলক্ষীর মেয়ে তো অলক্ষীই হবে, কোনো দিন সুখ পাবি না তুই। সুস্মিতার মুখে শুনে শিউরে উঠত কাকলি। বিজন এসব সহ্য করে কিভাবে? হাসি মুখে ঘুরে বেড়ায়। বাইরে থেকে দেখে কে বুঝবে কত অশান্তি ওর মনে? সুস্মিতা না বললে তো কাকলিও কিছু বুঝতে পারত না।
এতদিনে ছেলেটা কি তবে শান্তি পেল? একটু পরে অসীমের সঙ্গে ওই বাড়িতে গেল কাকলি। বিজনের মা বিলাপ করে চলেছেন। ওই অলক্ষীটার জন্যেই গো, ওই অপয়া মেয়ে মানুষটার জন্যেই চলে গেল আমার ছেলেটা। ডাইনিটা খেয়ে ফেলল আমার ছেলেটাকে। যেদিন অলক্ষীটাকে ঘরে নিয়ে এলো সেদিনই জানতাম সর্বনাশ কিছু একটা হবেই। কেঁপে উঠল কাকলি। বাচ্চা মেয়েটা সদ্য সদ্য এত বড় একটা শোক পেয়েছে, এর মধ্যে মাসিমার এরকম কথা সহ্য করবে কিভাবে? আর চোখে সুস্মিতার দিকে তাকালো। মেয়েটাকে যেন স্পর্শ করছে না কিছু, পাথরের মতো স্থির হয়ে বসে আছে। উঠে গিয়ে ওর পাশে বসল, মাথায় হাত রাখল আলতো করে। এক পলক কাকলির দিকে তাকালো সুস্মিতা। জলে ভরে এলো ওর চোখ, থরথর করে কাঁপতে লাগল ঠোঁট। ও চলে গেল দিদি, অভিমান করে চলে গেল। আমার কথা ভাবলই না, ওই মহিলার জন্যেই চলে গেল। শাশুড়ির দিকে তাকিয়েছে সুস্মিতা। কাকলি চমকে উঠল চোখের দিকে তাকিয়ে। কি তীব্র ঘৃণা সুস্মিতার চোখে। ইনিই খেয়েছেন নিজের ছেলেকে। আমাকে বিয়ে করার অপরাধে একদিনও ছেলেকে শান্তি দেননি। কষ্টে যন্ত্রণায় কুক করে যেত বিজন, তবুও ছাড় দিতেন না। কাল রাতেও যা নয় তাই বলে অপমান করেছিলেন। সেই অভিমানেই বিজন অত রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কি করেছে, কোথায় ঘুরে বেরিয়েছে কেউ জানে না। সকালবেলাই খবর এলো ও আর নেই। কাকলির অস্বস্তি হচ্ছিল। এসব কথা সকলের সামনে শুনতে ইচ্ছে হচ্ছিল না। মাসিমাও এদিকে তাকিয়ে আছেন। সুস্মিতার সেটা নজরে পড়েছে। চিৎকার করে উঠল সে। এখন আপনার শান্তি হয়েছে তো মা? ছেলেকে একেবারে ঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, আর কোনো দিন আপনার দেওয়া যন্ত্রণা ওকে সহ্য করতে হবে না। মাসিমা বিস্ফারিত দৃষ্টিতে পাকিয়েছিলেন। এভাবেও আক্রমণ আসতে পারে ভাবেননি। কাকলি স্তব্ধ হয়েছিল। দেখতে দেখতে বিজনের শেষ কাজ হয়ে গেল, তবে ওর মৃত্যুটা রহস্যাবৃতই রয়ে গেল। এটা ইচ্ছাকৃত মৃত্যু নাকি নিছকই দুর্ঘটনা জানার উপায় নেই আর। যে উত্তর দিতে পারত সে চলে গেছে সকলের ধরাছোঁয়ার বাইরে। বিজনের দিদি এসেছিল, যাওয়ার সময় মাকে নিয়ে গেল নিজের সাথে। অপয়া মেয়েটার সাথে মাকে থাকতে দেবে না, যেমন মা তেমন মেয়ে। এত কিছুর মাঝে ওর একবারও মনে হলো না ভাইয়ের বউ আর ছোট্ট মেয়েটার কি হবে। সুস্মিতা একাই থাকছে এখন বাড়িতে। কাকলি প্রায় প্রতিদিন যায়, খোঁজ খবর করে। ওইটুকু একটা মেয়ে শোকে যদি কিছু করে বসে, বলা তো যায় না। কাকলি চেষ্টা করে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। সুস্মিতার মা বাবা আছেন, এই শহরেই আছেন, কিন্তু পালিয়ে বিয়ে করেছে বলে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেন না। এই বিপদের দিনেও মা বাবার কাছে ফিরে যাওয়ার কথা ভাবতে পারে না সুস্মিতা। খুব অভিমানী মেয়েও। একদিন কথায় কথায় কাকলিকা বলেছিল, এভাবে আর থাকতে পারছি না দিদি, দম বন্ধ হয়ে আসছে। কোথায় যাব, কার কাছে যাব? তোমার মা বাবার কাছে ফিরে যাও। এই রকম বিপদে তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না ওরা। তাহলে এতদিনে একবারও আমার খোঁজ করেনি কেন? ওদের কাছে ফিরে যাব বলেছিল সুস্মিতা। কাকলি বলেছিল, ঠিক আছে ফিরে যেও না, মেয়েটা আছে, ওকে নিয়েই বাঁচতে শেখো। মেয়েটাকে তো মানুষ করতে হবে। এখানেই থাকো, কোনো কাজ খোঁজার চেষ্টা করো। আমি আর দাদা আছি তোমার পাশে। মেয়েটা না থাকলেই বোধহয় ভালো হতো দিদি, হঠাৎ ফিসফিস করে বলেছিল সুস্মিতা। মানে? চমকে তাকিয়েছিল কাকলি। মেয়েটার মুখ দেখলেই ওর বাবাকে মনে পড়ে যায়। মনে পড়ে ওর কারণেই ওর বাবাকে কত বাজে কথা শুনতে হয়েছে। যন্ত্রণায় ছটফট করি, এক রাতেও ঘুমোতে পারি না। আমি মরে যাব দিদি, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ছি সুস্মিতা, তোমার মুখ থেকে এই ধরনের কথা আশা করিনি। এই দুর্ঘটনায় ৩ মাসের অবুঝ শিশুটার কি দোষ? এভাবে কথা বললে তোমার শাশুড়ি আর তোমার মধ্যে তফাৎ কথায়? চুপ করে গেছিল সুস্মিতা। ঘটনাটা খুব ভাবিয়েছিল কাকলিকে। মানুষের মন কি বিচিত্র। মা হয়েও সুস্মিতা কি করে বলল মেয়েটা না থাকলেই ভালো ছিল? কাকলিকে মা হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত করেছেন ঈশ্বর। আকুল হয়ে চেয়েও বিয়ের ৮ বছরেও বাচ্চার মুখ দেখার সৌভাগ্য হয়নি। সুস্মিতা ঈশ্বরের আশীর্বাদে মা হতে পেরেছে, কিন্তু সেই আশীর্বাদের মান কি রাখতে পারছে? কি ভেবে ওই ধরনের কথা মুখ থেকে বেরোল? দেখতে দেখতে চলে যাচ্ছিল দিন। এক বিকেলে হঠাৎ সুস্মিতাদের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে গেল কাকলি। কি হলো আবার? ভয়ে বুক ধড়াস ধারাস করছিল ওর। গিয়েই থমকে দাঁড়াতে হলো। এক বয়স্ক দম্পতি দাঁড়িয়ে আছেন। বয়স্ক মহিলাটির বুকে আছড়ে পড়ে আকুল কান্না কাঁদছে সুস্মিতা। বয়স্ক ভদ্রলোক বিব্রত ভঙ্গিতে সেই দৃশ্য দেখছেন। কারও চোখই শুকনো নয়। মহিলা সুস্মিতাকে বুকে চেপে ধরে কান্না জড়ানো গলায় বলে চলেছেন, আমরা জানতাম না রে মা, হঠাৎ করে খবর পেয়েই তো ছুটে এলাম। আর কাঁদিস না,
আমরা তো এসে গেছি। কাকলি আন্দাজ করতে পারছিল ওরা নিশ্চয়ই সুস্মিতার মা বাবা। খবর পেয়েই ছুটে এসেছেন। মনে মনে ভারী খুশি হল। যাক, সুস্মিতার একটা হিল্লে হয়ে গেল। একটু পরেই সুস্মিতার নজর পড়ল কাকলির ওপর। চোখ মুছে হাসি মুখে বলল, এসো দিদি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো, আমার মা বাবা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। আমি বুঝতে পেরেছি, হেসে বলল কাকলি। এই দেখো মা, এই দিদির কথাই তোমাকে বলছিলাম তখন। দিদি না থাকলে কি যে হতো। মেয়ের কথায় সুস্মিতার মা ঘুরে তাকিয়েছেন কাকলির দিকে। লজ্জা পেয়ে কাকলি বলল, ওর কথায় কান দেবেন না তো। আমি কিছুই করিনি ওর জন্য। ও একা একাই সব সামলেছে এতদিন। খুব সাহসী মেয়ে আপনার। ভদ্রমহিলা হাসলেন, বললেন, ভালোই চিনেছেন আমার মেয়েকে। যেমন সাহসী তেমনি জেদি। এত বিপদের দিনেও দেখলেন না, আমাদের একবারও ডাকল না। তা যা বলেছেন, কিন্তু আমাকে আপনি করে বলছেন কেন মাসিমা? তুমি করে বলুন। ব্যস্ত হয়ে বলল কাকলি। ঠিক আছে মা, তাই হবে, হেসে বললেন ভদ্রমহিলা। সুস্মিতার খবর কি করে পেলেন আপনারা? স্বাভাবিক কৌতূহলে প্রশ্ন করল কাকলি। আমরা তো জানতামই মেয়ে এখানে থাকে। ও তো চিঠি লিখে সব জানিয়ে দিয়েই এসছিল। ওহ, তারপর আর কি, আমাদের পাড়ার একটা ছেলে মাঝে মাঝে আসে এ পাড়ায়। ওর কাছেই সেদিন এই সর্বনেশে খবরটা পেলাম। তারপরেই ছুটে এলাম। ভালো করেছেন। এই সময়ে সুস্মিতার বড় দরকার ছিল আপনাদের। হেসে মাথা নাড়লেন মহিলা। কিছু টুকটাক কথা বলে বাড়ি ফিরে গেল কাকলি। মনটা একেবারে হালকা হয়ে গেছে। সুস্মিতার আর কোনো সমস্যা রইল না। তবে দুদিন পর এক সন্ধ্যায় বাড়ি ফিরে অসীম বলল, খবর শুনেছ? কি খবর? শুনলে তুমি তাজ্জব হয়ে যাবে। কি খবর সেটা বলবে তো? বিরক্ত হয়ে বলল কাকলি। বিজনের বউ সুস্মিতা ফিরে যাচ্ছে মা বাবার সাথে। এ তো আমি জানি, এতে তাজ্জব হবার কি হল? অবাক হল কাকলি। তুমি অর্ধেকটা জানো, পুরোটা শুনলে চমকে উঠবে। কি এমন খবর? তুমিই বা জানলে কি করে? আজ বাড়ি ফেরার পথে সুমন্তবাবুর সঙ্গে দেখা। তিনি বললেন সুস্মিতা যাচ্ছে ঠিকই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে না। জোর ধাক্কা খেল কাকলি। কি বলছো এসব? কিছুই তো বুঝতে পারছি না। বুঝবে, এক্ষুনি সব বুঝবে। সুস্মিতার মা নাকি অনেকের কাছে খোঁজ করছেন ছোট বাচ্চা দত্তক নেওয়ার মতো কেউ আছে কিনা, নইলে ভালো কোনো অনাথ আশ্রমের সন্ধান দিতে বলেছেন। মানে? অস্ফুটে বলল কাকলি। মানে হলো ছোট্ট অবুঝ বাচ্চাটার সমস্ত দায় ঝেড়ে ফেলতে চাইছেন ওরা। মেয়েটাকে দত্তক দিয়ে যাবেন অথবা অনাথ আশ্রমে দিয়ে যাবেন। তাদের মেয়ে আবার নতুন করে জীবন শুরু করবে। বাচ্চাটা থাকলে খুব অসুবিধে হয়ে যাবে যে। কি করে কেউ এমন করতে পারে? বিড়বিড় করল কাকলি। ভাবো একবার, সুস্মিতার মা বাবা না হয় মেয়ের নতুন জীবন নিষ্কণ্টক হওয়ার জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সুস্মিতা কি করে মেনে নিচ্ছে? সুস্মিতার অনুমতি না নিয়ে নিশ্চয়ই এত বড় সিদ্ধান্ত ওরা নেননি। শালা, কেউ চেয়েও বাচ্চা পায় না, আর কেউ পেয়েও রাস্তায় ফেলে দিতে চায়। কাকলি স্তব্ধ হয়েছিল। এবারে বিড়বিড় করে বলল, অসীম, বাচ্চাটাকে আমরাই দত্তক নিয়ে নিই। হ্যাঁ? চমকে গেছে অসীম। ওরা তো বাচ্চাটাকে দিয়ে দিতেই চাইছে, আমরাই নিয়ে নিই। আমি তো আগেও কতবার অনাথাশ্রম থেকে বাচ্চা দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু ওই বাচ্চাদের জন্ম পরিচয় নেই বলে তোমার মা রাজি হননি। এই বাচ্চাটার তো জন্ম পরিচয় আছে, আমরা তো ইতেই পারি। অসীমের দিকে তাকিয়ে আছে কাকলি। ওর চোখ চকচক করছে গভীর আশায়। সেদিকে তাকিয়ে বুকটা মুচলে উঠল অসীমের। এই মেয়েটা কি ব্যাকুলভাবে মা হতে চায়, সেটা অসীমের চেয়ে বেশি আর কে জানে। পরদিন সুস্মিতাদের বাড়িতে গেল কাকলি। কোনো রকম ভনিতা না করে সুস্মিতাকে সরাসরি বলল, তোমার বাচ্চাটাকে নাকি দত্তক দিয়ে যেতে চাইছ? সরাসরি এমন প্রশ্নে চমকে উঠল সুস্মিতা। মুখ ফ্যাকাশে হয়ে গেল। চট করে উত্তর দিতে পারল না। ওর মা পাশেই ছিলেন। হঠাৎ রুক্ষ গলায় বলে উঠলেন, হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার মেয়ে আবার নতুন করে জীবন শুরু করবে, সেখানে এই বাচ্চাকে আমরা চাই না। রাগ হয়ে গেল কাকলির। বলল, ও কিন্তু আপনাদের নাতনি, আপনাদের মেয়ের প্রথম সন্তান। তাতে কি, আমরা এই বিলি মানিনি কখনো, তো নাতনি দিয়ে কি করব? ভদ্রমহিলার উদ্ধত ভাবভঙ্গি দেখে অবাক হচ্ছিল না কাকলি। বুঝতে পারছিল ভদ্রমহিলা নিজের অন্যায়কে চিনতে পারছেন। অন্যায় ঢাকা চাপা দিতেই তার এই রণংদেহী মূর্তি। অল্প হাসল কাকলি। একটা কথা বলি, প্লিজ কিছু মনে করবেন না। নাতনির জায়গায় যদি নাতি থাকত তাহলেও কি একই সিদ্ধান্ত নিতেন?
খেপে গেলেন ভদ্রমহিলা। শোনো মেয়ে, জানি তুমি ভালো মানুষ, কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ কেন? নাতি হলে কি করতাম জানি না, এখন যা ঠিক মনে হয়েছে তাই করছি। মেয়েটার অভিশপ্ত জীবনের কোনো চিহ্ন আর রাখতে চাই না। মা, প্লিজ তুমি ভেতরে যাও, আমি কথা বলছি। সুস্মিতা বিরক্ত গলায় বলল। ওর মা কথা না বাড়িয়ে ভেতরে চলে গেলেন। কাকুলি টাকালো সুস্মিতার দিকে। ও মাথা নিচু করে আছে। সুস্মিতা, তোমাকে আমি ভালো মেয়ে বলে জানতাম, তাই তোমার উপর অনেকখানি সহানুভূতি ছিল, কিন্তু এটা তুমি কি করলে? মা হয়ে এমন সিদ্ধান্ত নিলে কি করে? একবারও তোমার মায়া হলো না? আমি জানি না দিদি, কিন্তু বিশ্বাস করো, ওকে দেখলেই আমার ভয়ঙ্কর সেই রাতের কথা মনে পড়ে যায়। সেই রাতেও ওকে নিয়েই অশান্তি হয়েছিল, সেই অভিমানেই তো বিজন চলে গেল। আমি সব কিছু ভুলে যেতে চাই দিদি, নইলে বাঁচতে পারবো না। প্রতিদিন যে যন্ত্রণা আমি পাচ্ছি, তুমি সেটা বুঝবে না কিছুতেই। সুস্মিতার গলা ধরে এলো। পুরোটাই তোমার মন গড়া, নিজেকে সান্ত্বনা দিতেই এমন যুক্তি সাজিয়েছ। আসলে তুমি নিজেই মেয়েটার দায় থেকে মুক্তি পেতে চাও, যাতে নতুন জীবনের পথেও বাধা হয়ে না দাঁড়ায়। বিদ্রুপে ঠোঁট বেঁকে গেল কাকলির। তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, আমি জানি এই ভয়ঙ্কর স্মৃতি আমাকে ভুলে যেতে হবেই, সে যেভাবেই হোক। বিজন একটা সুন্দর স্মৃতি হয়ে আমার বুকে বেঁচে থাক, এটাই শুধু চাই। কান্না জড়ানো গলায় বলল সুস্মিতা। কাকলির একটুও মায়া হচ্ছিল না, কি বলি মনে হচ্ছিল পুরোটাই সুস্মিতার একটা অজুহাত। মেয়েটার দায় নেবে না বলেই ওর মন এমন অজুহাত তৈরি করেছে। হায়রে মানুষের মন। ক্লান্ত গলায় বলল, আমি আসলে অন্য একটা কাজে এসেছিলাম, এতগুলো কথা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না। কেন জানি নিজেকে সামলাতে পারলাম না। সুস্মিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকলি আস্তে আস্তে বলল, আমি নেব তোমার বাচ্চাটাকে। সুস্মিতা চলে গেছে মা বাবার সাথে। এর আগেই কাগজে কলমে বাচ্চাটাকে নিজের করে নিয়েছে কাকলি। সুস্মিতাকে বলেওছে, এখন থেকে এই মেয়ে কিন্তু আমার, শুধুই আমার। সুস্মিতা নিশ্চয়ই কিছু আঁচ করতে পেরেছিল, তাই সঙ্গে সঙ্গে বলেছিল, ভয় পেও না, এই মেয়ে কোনো দিন আমার মুখ দেখবে না। স্বস্তি পেয়েছিল কাকলি। সুস্মিতা চলে যাওয়ার আগে বাচ্চাটাকে দিয়ে গেছে। বাড়ি আজ মুখরিত বাচ্চার কান্নায়। অসীম আর কাকলি দুজনেই যেন হাতে চাঁদ পেয়েছে। বাচ্চার দাদু ঠাম্মাও খুব খুশি। রাতে ঘুমন্ত মেয়েকে আদর করছিল অসীম। কাকলি এখনও শুতে আসেনি। শুতে এসে কাকলি দেখল অসীম তখনও মেয়ের পাশে বসে রয়েছে। ওকে দেখে একগাল হেসে বলল, ঘুমের মধ্যে কিরকম হাসছে দেখো, কোনো সুন্দর স্বপ্ন দেখছে বোধহয়। কাকলিও হাসল। বেচারি, জানেও না কি ঘটে গেল ওর সাথে। কি ঘটে গেল মানে? কাকলি প্রতিবাদ করল। ও আমাদের কাছে এসেছে, আর বেচারি বলছো কাকে? দেখছ না এসেই কেমন আমাদের জীবনে আলো ছড়িয়ে দিল। হেসে ফেলল অসীম। মেয়েকে কিছু বললেই দেখি মেয়ের মা তেড়ে আসে। কাকলিও হেসে ফেলল। তাদের ঘুমন্ত মেয়ের মুখেও তখন হাসির ছোঁয়া। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।